অন্ধকার রাস্তা ধরে দৌড়তে শুরু করলো মেয়েটা, আর ওর পেছন পেছন বিশ্বনাথ। একটু পরেই ওরা বড় রাস্তায় পৌঁছে গেল। মেয়েটার গাড়িটা জায়গা মতো দাঁড়িয়ে, তবে যে গাড়িটা ওকে ধাক্কা মেরেছিল সেটাকে দেখা গেল না। ঝটফট গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল মেয়েটা। উল্টো দিকের দরজা খুলে দিয়ে হাতছানি দিয়ে ডাকলো বিশ্বনাথকে। বিশ্বনাথ সিটে বসে দরজা বন্ধ করেছেন কি করেননি, এক হ্যাঁচকায় গাড়িটা এগিয়ে গেল সামনের দিকে। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমরা ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ আরও একবার আরও একটি নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পটা আপনাদের সাথে সাথে আমাদের কাছেও খুব স্পেশাল। গল্পের নাম, লেখকের নাম দেখে আশা করি কারণটা বুঝেই গেছে। আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক অনীশ দেবের কলমে একটি ভিন্ন স্বাদের ভয়ের উপন্যাস অপরূপ অন্ধকারের প্রথম পর্ব। আজকের গল্প পাঠ তথা গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ বিশেষ নিবেদন অনীশ দেবের কলমে অপরূপ অন্ধকার দ্বিতীয় পর্ব। তারপর ফাঁকা রাস্তা ধরে বিপজ্জনক গতিতে ছুটে চলল। রাস্তার দিকে চোখ রেখে মেয়েটা বলল, থ্যাঙ্কস ফর সেভিং মাই লাইফ। আমার নাম তিতলি। আপনার? আপনাকে ওরা অ্যাটাক করেছিল কেন? সে অনেক ব্যাপার, পরে কখনো বলবো। হঠাৎ বিশ্বনাথের জামার দিকে নজর গেল তিতলির। আরে, আপনার জামাটা তো রক্তে ভিজে গেছে। শিগগিরই নার্সিংহোমে চলুন, একটা ব্যান্ডেজ ফ্যান্ডেজ বেঁধে না দিলে। বিশ্বনাথ সামান্য কাত হয়ে পকেট থেকে রুমাল বের করলেন। রুমালটা বাঁ হাতে নিয়ে বুকে চেপে ধরলেন। চাপা শান্ত গলায় বললেন, না না, সেরকম কিছু হয়নি, জাস্ট একটু কেটে গেছে। কাটা জায়গাটা এখন বেশ চিরবির চিরবির করছে। ছুরিটা ধারালো হওয়ায় প্রথমটায় কিছু টের পাননি, তবে জ্বালাটা সহ্য করতে খুব একটা অসুবিধে হচ্ছিল না। পুরনো জীবন হলে এই জ্বালাই হয়তো অসহ্য ঠেকত। তাছাড়া বিশ্বনাথ জানেন, এই কাটাছেঁড়া নিয়ে নার্সিংহোমে যাওয়া মানেই সিক্রেট পুলিশকে নেমন্তন্ন করা। শিওর আপনার কষ্ট হচ্ছে না? তিতলি উদ্বেগের গলায় জানতে চাইল আবার। একদম হচ্ছে না। তিতলি সন্দেহের চোখে কয়েক পলক বিশ্বনাথের দিকে চেয়ে রইল। তিতলির ফর্সা মুখের ওপরে রাস্তার আলো পড়ে সরে যাচ্ছিল। বিশ্বনাথ ওকে খুঁটিয়ে দেখলেন। বয়স 20 কি 22, গোল টলটলে মুখ, মাথার চুল কাঁধ পর্যন্ত, মাথা নাড়লেই এপাশ ওপাশ নড়ছে। চুলের একটা পাশ বোধহয় সোনালি রং করা। তিতলির গলায় ফ্লুরোসেন্ট পুঁতির মালা আলো আধারিতে নীল, লাল, সবুজ রঙে জ্বলছে। কানে একই ধরনের দুল, গায়ে কালো পোশাক, কবজিতে প্ল্যাটিনামের ব্রেসলেট আর ঘড়ি। ডান হাতের আঙুলে পাশাপাশি একই রকম দুটো আংটি। উইন্ডশিল্ডের সামনের তাকে রাখা ছিল একটা পারফিউমের শিশি। সেটা বাঁ হাতে তুলে নিল তিতলি। তারপর নিজের গায়ে পারফিউম স্প্রে করল। তারপর সামনের রাস্তার দিকে আর চোখে নজর রেখে দেখল বিশ্বনাথের দিকে। পারফিউম নেবেন? বিশ্বনাথ হকচকিয়ে গেলেন। তাড়াতাড়ি বললেন, না 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 না, আমি 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 ঠিক আছি, আমি ঠিক আছি। পারফিউমের কড়া গন্ধে বিশ্বনাথের অস্বস্তি হচ্ছিল। ওইরকম 3টে ইয়ং ম্যানের সাথে এরকম ম্যাজিকের মতো লড়ে গেলেন কেমন করে? ওর কথাতেই জবাব দিলেন বিশ্বনাথ, সে অনেক ব্যাপার, কখনো বলবো। পারফিউমের শিশিটা তাকে রেখে দিল তিতলি। চমৎকার, আমার কথায় আমাকেই দিলেন। আমার যে দেওয়ার মতো কিছুই নেই। তাহলে কি শুধু নেওয়ার বাকি? সেটাই বা পারছি কই। আপনার কথাবার্তা বেশ ইন্টারেস্টিং তো।
আপনার সঙ্গে কিন্তু আমার জমবে। বিশ্বনাথ ওর কথা বুঝতে পারলেন না, অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইলেন। আপনি কি ভিজিটিং প্রোভাইডার? আচমকা প্রশ্ন করল তিতলি। হ্যাঁ। 1 সেকেন্ড সময় নিয়ে স্পষ্ট জবাব দিলেন বিশ্বনাথ। মেয়েটা তাহলে লড়াইয়ের সময় বিশ্বনাথকে ভালোভাবেই লক্ষ্য করেছে। আমার এক বন্ধু বাইট নেয়, আমি কখনো নিইনি, একবার চোখে দেখলে হয়। নেশা করা কিন্তু খারাপ। আহা, এটা কি বিধিবদ্ধ সতর্কীকরণ? ব্যঙ্গের সুরে কথাটা বলে খিলখিল করে হেসে গড়িয়ে পড়ল তিতলি। একটু পরে নিজেকে সামলে নিয়ে বলল, নেশা করা খারাপ তো সো হোয়াট, আমার এই লাইফটাও তো খারাপ। যদিও তার জন্য কোনো স্ট্যাটিউটরি ওয়ার্নিং দেওয়া ছিল না। মেয়েটার লাইফটা খারাপ? বিশ্বনাথ নিজের জীবনের কথা ভাবলেন, রেণুকণা চলে যাওয়ার পরের জীবনের কথা। সেটাকে মোটেই ভালো বলা যায় না, বরং ডক্টর মালাকারের দেওয়া এই নতুন জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে খারাপ লাগছে না। আপনাকে কোথায় নামাবো? সে যেখানে খুশি, তবে আমি থাকি শ্যামবাজারে, নিউ টাউন, ফেজ 4-এ। ব্রেকে চাপ দিল তিতলি, মুখ ঘোরালো। চলুন শ্যামবাজারেই আপনাকে নামিয়ে দিই, আমার হাতে কোনো কাজ নেই। থ্যাঙ্কস। আশ্চর্য, ভুরু উঁচিয়ে তাকালো। আপনি আমার জীবনদাতা আর আপনি বলছেন থ্যাঙ্কস? অভ্যাস 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 যে সহজে মরতে চায় না। বুকের জ্বালাটা হঠাৎ খোঁচা দিল। বিশ্বনাথ যন্ত্রণায় চোখ বুঝলেন। আমি কোথায় থাকি জিজ্ঞেস করলেন না তো? আমার বয়স 62, 26 হলে জিজ্ঞেস করতাম। খিলখিল করে হেসে গড়িয়ে পড়লেন তিতলি। সে হাসি আর থামতেই চায় না। বিশ্বনাথ চুপ করে ওকে দেখতে লাগলেন। ও, আপনি তো দারুণ কথা বলেন। 62 উল্টো 26। এনিওয়ে, আমি থাকি লালা রাজপথ রায় সরণিতে, আর আমার বয়স 22। ওল্টালেও একই থাকে। এই রাতে চৌরঙ্গিতে কি করছিলেন? কৌতূহল বিশ্বনাথকে কাঁটা ফোটাচ্ছিল। হ্যাঁ, সেসব কথা পরে হবে। মাথা ঝাঁকিয়ে চুল ওড়ালো তিতলি। দিন, আপনার ফোন নাম্বারটা দিন। আমার কোনো পার্সোনাল ফোন নেই। তিতলি এক মুহূর্ত অবাক হয়ে তাকালো বিশ্বনাথের দিকে, তারপর সহজভাবে বলল, তাহলে আমার মোবাইল নাম্বারটা লিখে নিন। বিশ্বনাথের কাছে কাগজ পেন ছিল না, তাই রাস্তার ধারে গাড়ি সাইড করল তিতলি। গাড়ির গ্লোভ কম্পার্টমেন্ট থেকে পেন আর কাগজ বের করে রাস্তার আলোতেই ফোন নাম্বার লিখে দিল। কাগজের টুকরোটা বিশ্বনাথের হাতে গুঁজে দিয়ে বলল, ফোন করবেন কিন্তু। বিশ্বনাথ মাথা নেড়ে হ্যাঁ বললেন। প্রমিস? বিশ্বনাথের ডান হাতের পাতাটা নিজের মুঠোয় নিয়ে আন্তরিকভাবে জানতে চাইল। অদ্ভুত দৃষ্টিতে মেয়েটার চোখে তাকালেন, বললেন, গড প্রমিস। আবার গাড়ি ছোটালো তিতলি। গাড়ির গতি আর দুরন্ত বাঁক নেওয়ার মধ্যে একটা খুশির ছাপ খুঁজে পেলেন। বুকের জ্বালাটা তখন আর টের পাচ্ছিলেন না অতটা। বেশ মনে আছে, ব্রতিনকে সার্ভিস দিয়ে আসার পর রাতে ভালো করে দাঁত মেজেছিলেন। সেদিন রাতে কিছু খেতে ইচ্ছে করেনি। আলো নিভিয়ে চুপচাপ শুয়ে পড়েছিলেন বিছানায়। তারপর রেণুকণার সঙ্গে কথাবার্তা শুরু করেছিলেন। আমি আজ যা করলাম সেটা কি পাপ? কে বলেছে পাপ? হঠাৎ এসব আজে বাজে কথা তোমার মনে হচ্ছে কেন? না মানে, একটা অল্প বয়সী ছেলেকে নতুন একটা নেশায় নামিয়ে দিলাম। তুমি না গেলে শর্টস অ্যান্ড কিক্স অন্য কোনো সিভিকে পাঠাতো। তাছাড়া ব্রতিন তো আর মরে যায়নি, বরং কিছুটা আনন্দই পেয়েছে। শেষ পর্যন্ত বিশ্বনাথ রেণুকণার যুক্তির কাছে হেরে গেছেন। কিন্তু আজ কি বলবেন রেণু? আজ রাতে বাড়িতে এসে কলিং বেল বাজাতেই আলোক বিরক্তভাবে দরজা খুলে দিল। কি যে তোমার একটা বাজে অভ্যাস হয়েছে, নিশাচর প্রাণীর মতো রাত করে বাড়ি ফেরা। তারপরেই রক্তে ভেজা শার্টটা চোখে পড়ল। কি ব্যাপার? রক্ত কিসের? ও কিছু না, গুন্ডারা অ্যাটাক করেছিল। চমৎকার।
আলোক ঠোঁটের কোণ দিয়ে কথাগুলো ছুঁড়ে দিয়ে শূন্যে হাত নাড়ল। এখন সিক্রেট পুলিশের জুট ঝামেলা সামলাবে কে? কোনো ঝুট ঝামেলা হবে না। নিচু গলায় কথাটা বলে ছেলের কাছ থেকে সরে গেলেন বিশ্বনাথ। তিতলির মুখটা চোখের সামনে ভাসছিল, অপলকে সেটাই দেখছিলেন। আশ্চর্য, যার সঙ্গে রক্তের সম্পর্ক বিশ্বনাথের, আঘাত নিয়ে কোনো মাথা ব্যথাই নেই তার, বরং পুলিশি ঝামেলার ভয়ে সে অনেক বেশি ব্যতিব্যস্ত। আর যাকে তিনি চেনেন না, জানেন না, সে বলেছিল শিগগির নার্সিংহোমে চলুন। একদলা থুতু এসে গেল মুখের ভেতর। নিজের ঘরের দিকে যেতে যেতে আর চোখে দেখলেন পারমিতা ওদের শোয়ার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, চোখে ঘৃণা এবং বিরক্তি। নিজের ঘরে ঢোকার পর নতুন জীবনের অলৌকিক শ্রবণ ক্ষমতায় শুনতে পেলেন পারমিতার কথা। পুরোটা দেখছি লায়ক হয়ে গেছে। জামাটা খুলে কাটা জায়গাটা ভালো করে পরখ করে নিলেন। না, বিশেষ কিছু হয়নি, ইঞ্চি চারেক সামান্য চিড়ে গেছে, রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে, তবে চিরচিরে জ্বালাটা এখনো আছে। তুলো দিয়ে ক্ষতটা পরিষ্কার করলেন বিশ্বনাথ। তারপর অ্যান্টিসেপটিক হিলার স্প্রে করে দিলেন। জ্বালাটা বেশ কমে গেল। রাতে অন্ধকার বিছানায় শুয়ে আবার রেণুকণার সঙ্গে বাকযুদ্ধ। ব্রতিনের বেলায় এবং তার মতো আরও অনেক ক্লায়েন্টের বেলায় রেণুকণার যুক্তির কাছে কাবু হয়ে গেছেন বিশ্বনাথ। কিন্তু আজ রেণুকণা বরাবর শান্ত, বুদ্ধিমতী, মৃত্যুর আগেও পরেও। আজ বিশ্বনাথকে সুন্দর ঠান্ডা যুক্তি শোনালেন রেণুকণা। একটা 22 বছরের মেয়ের প্রাণ বাঁচাতে তুমি যা করেছো ঠিক করেছো। তাছাড়া ফুটপাতে পড়ে যাওয়ার পর লোকটা যে মরে গেছে সে কথা কে বলেছে? লোক তিনটে যেরকম ক্রিমিনাল টাইপের, তাতে মনে হয় তারা এর আগে প্রচুর খুন জখম ডাকাতি করেছে। অনেক আগেই ওদের মৃত্যুদণ্ড পাওয়া উচিত ছিল। আক্ষেপ এটাই যে দুটো গুন্ডা প্রাণে বেঁচে পালিয়েছে। ব্যাস, বিশ্বনাথ আবার ঠুঁটো জগন্নাথ। পরদিন সকালে যখন রাস্তায় বেরোলেন তখন বিশ্বনাথ পালকের মতো হালকা। বড় রাস্তার মোড়ে সিক্রেট পুলিশের দুজন অফিসারকে দেখে মোটেই ঘাবড়ালেন না, বরং ওদের একজনকে সময় জিজ্ঞেস করে ঘড়ি মেলালেন। তারপর পায়ে পায়ে এগিয়ে একটা পাবলিক ফোন বুথে ঢুকে পড়লেন। কাগজের চিরকুটটা দেখে তিতলির নাম্বার ডায়াল করলেন বিশ্বনাথ। হ্যালো, 22, কেমন আছো? হু ইজ ইট? 62 বলছি। ও, আপনি? কি করছো এখন 22? ঘুমাচ্ছি। ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলা যায় নাকি? যায়, বলছি তো। আমাকে ফোন করতে বলেছিলেন কেন? আজ দুপুরে আমার এখানে খাবেন, আমরা খেতে খেতে গল্প করব। ওখানে আর কে কে আছে? কেউ না, আমি একা থাকি, আমার আর কেউ নেই। তিতলির গল্পটা জানতে ইচ্ছে করলো বিশ্বনাথের। মনে পড়ল কাল রাতেও বলেছিল। সে অনেক ব্যাপার। বিশ্বনাথ যেতে রাজি হলেন। তিতলি ওকে বলে দিল কিভাবে ওর ফ্ল্যাটটা চিনে নেওয়া যাবে। তারপর জিজ্ঞেস করলো, শিওর আসছেন তো? প্রমিস? গড প্রমিস। বাড়ি ফিরে বিশ্বনাথ শেভ করলেন। অনেক বাছাবাছির পর একটা শার্ট প্যান্ট পছন্দ করে পরলেন। বহুদিন পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনেকক্ষণ খুঁটিয়ে দেখলেন। মুখে পাউডার ক্রিম লাগালেন। তারপর অযত্নে পড়ে থাকা একটা পারফিউমের শিশি খুঁজে বের করে জামায় বেশ কয়েকবার স্প্রে করলেন। মনের ভেতরে একটা খুশি ছড়িয়ে যাচ্ছিল, এমন খুশি যে খুশি সবাইকে ক্ষমা করতে শেখায়। হয়তো সেই জন্যই বেরোনোর সময় পারমিতার ভ্রুকুটি আর ভিক্টরের গজরানিকে ক্ষমা করে দিলেন। পারমিতার দিকে না তাকিয়ে আলতো করে বললেন, একটু বেরোচ্ছি, দুপুরে এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। পারমিতার দিকে না দেখলেও বুঝতে পারলেন বৌমা কি নজরে গলগ্রহ অকর্মণ্য শ্বশুরের দিকে তাকিয়ে আছে। তিতলির ফ্ল্যাটে পৌঁছতে খুব একটা অসুবিধে হলো না বিশ্বনাথের। কলিং বেল বাজাতেই দরজার ওপাশে পায়ের শব্দ পেলেন। ম্যাজিক আইয়ে চোখ রাখার জন্য কয়েক সেকেন্ড সময় গেল। তারপর দরজা খুলে গেল। সামনে তিতলি। আমার দেরি হয়নি তো 22? একটুও না। আসুন, ভিতরে আসুন।
ফ্ল্যাটের ভেতর পা দিলেন বিশ্বনাথ। চারপাশটা দেখে মনে হলো স্বর্গ, কিন্তু স্বর্গটা নরকের মতো লণ্ডভণ্ড, অগোছালো। আসার সময় বিশ্বনাথ 22টা লাল গোলাপ নিয়ে একটা সুন্দর তোড়া তৈরি করিয়েছিলেন। সেটা তিতলির হাতে দিয়ে বললেন, এটা নাও, 22কে 22টা গোলাপ দিয়ে অভিনন্দন। তিতলি তোড়াটা হাত বাড়িয়ে নিল, লম্বা শ্বাস টেনে গন্ধ শুকল, বলল, আহ, দারুণ। বেশিক্ষণ শুকলে নেশা হয়ে যেতে পারে। তিতলির সঙ্গে বসার ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন বিশ্বনাথ। চারপাশে ভালো করে নজর বোলালেন। ঘরের সর্বত্র বিস্তর খরচের ছাপ। সোফা সেট, চায়ের টেবিল, ক্যাবিনেট সবই স্টেনলেস স্টিলের তৈরি। তার সঙ্গে অতি আধুনিক ট্যাপেস্ট্রি, ডিজিটাল প্লেট টিভি, সারাউন্ড থিয়েটার, ওয়াল স্ক্রিন টেলিফোন, কি নেই ঘরে। কিন্তু সব জিনিসই এলোমেলোভাবে রাখা। ওদের ঠিক গুছিয়ে রাখার জন্য কেউ সময় দেয়নি, আর ধুলোও ছড়িয়ে আছে নানা জায়গায়। বিশ্বনাথ লক্ষ্য করলেন দেওয়ালে মাস্টারদের গোটা তিনেক অরিজিনাল অয়েল পেন্টিং, ঘরের এক কোণে বোর্ডের একটা মডেল, আর জানলায় রঙিন সুতোর বল দিয়ে তৈরি অদ্ভুত ধরনের ঝুলন্ত পর্দা। সারা ঘরে মোলায়েম একটা সুগন্ধ ভেসে বেড়াচ্ছিল। বিশ্বনাথ কয়েকবার নাক টেনে ঘ্রাণ নিলেন, তারপর একটা সোফায় বসলেন, তাকালেন তিতলির দিকে। ঘরটার মধ্যে তিতলিও অগোছালো, কিন্তু ওকে দারুণ লাগছিল বিশ্বনাথের। বোধহয় একটু আগে স্নান করেছে। কানের দুপাশে ছড়িয়ে থাকা চুলগুলো যে ভিজে সেটা বোঝা যাচ্ছে। গায়ে একটা গোলাপি শার্ট, পায়ে সাদা পাজামা, গলায় সরু প্ল্যাটিনামের চেন, কানের লতিতে সর্ষের মতো দুটো প্ল্যাটিনামের ফুটকি। তিতলি জিজ্ঞেস করল, কাটা জায়গাটা কেমন আছে? ঠিক আছে। বিশ্বনাথ বুকে দুবার আলতো চাপড় মেরে প্রমাণ দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুমি ফুল ভালোবাসো? কেন বাসবো না, সবাই ভালোবাসে। ফুলের তোড়াটা সামনের টেবিলে নামিয়ে রাখল তিতলি। তাছাড়া আমার হাতে তো বেশি সময় নেই, তাই আমার সব কিছু ভালোবাসতে ইচ্ছা করে। কেন সময় বেশি নেই কেন? তুমি তো সবে 22। মলিন হাসল তিতলি। ছোট্ট একটা শ্বাস ফেলে বিশ্বনাথের মুখোমুখি বসে পড়ল। বিশ্বনাথ কাল রাতের পারফিউমের গন্ধটা পেলেন, সেই সঙ্গে সিগারেটের গন্ধ। বলছি, আগে একটু কফি খান। চট করে উঠে পড়ল, হেসে বলল, আমি রান্না বান্না যদিও কিছু জানি না, শুধু চা আর কফি বানাতে পারি। তাহলে দুপুরে খাবো কোথায়? বাইরে? না না, এখানে কাছেই একটা চাইনিজ রেস্তোরাঁ আছে, বেশ ভালো। ওখানে ফোন করে বলে দিয়েছি 1টা নাগাদ খাবার এসে যাবে। 1 মিনিট বসুন, কফিটা করে নিয়ে আসি। প্রায় 5 মিনিট পরে কফির কাপ আর বিস্কুটের ট্রে হাতে নিয়ে হাজির হলো। ট্রেটা টেবিলে নামিয়ে রাখতেই বিশ্বনাথের চোখে পড়ল কফির কাপের পাশেই বিদেশি সিগারেটের প্যাকেট আর শৌখিন লাইটার। সোফায় বসে বিশ্বনাথের হাতে কফির কাপ এগিয়ে দিল তিতলি, নিজেও নিল। কফির কাপে চুমুক দেওয়ার পরেই সিগারেটের প্যাকেট আর লাইটারটা তুলে নিল। বিশ্বনাথের দিকে প্যাকেটটা এগিয়ে ধরল। লাইক আ স্মোক? মাথা নেড়ে না জানালেন বিশ্বনাথ। আগে সিগারেটের নেশা ছিল, রেণুকণা তাই নিয়ে দিন রাত আপত্তি করতেন। সে মারা যাওয়ার পর ওই নেশাটা ছেড়ে দিয়েছেন। তিতলি মাথা নিচু করে সিগারেট ধরালো। নিন, কফি খান। বোধ হয় তেমন ভালো হয়নি। তা কেন, ভালোই তো হয়েছে। কাপে লম্বা চুমুক দিলেন বিশ্বনাথ। কনভার্টেড ভ্যাম্পায়ারের লাইফ আপনার কেমন লাগছে? ধোঁয়া ছেড়ে জিজ্ঞেস করলো তিতলি। আগের লাইফের চেয়ে ঢের ভালো। আগের লাইফ মানে? কফি খেতে খেতে বিশ্বনাথ তার আগের লাইফের গল্প বলতে লাগলেন। 62 মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল 22। সেই গল্প শুনতে লাগলো। শুনতে শুনতে এতই তন্ময় হয়ে গিয়েছিল যে সিগারেটটা কখন ছোট হয়ে গেছে খেয়ালই করেনি। আঙুলে ছ্যাঁকা লাগতে চমকে উঠল তিতলি। কফি শেষ হয়ে গিয়েছিল। বিশ্বনাথ তখনও গল্প বলছিলেন। হঠাৎ কি মনে হলো কে জানে, তিতলির থেকে একটা সিগারেট চেয়ে ধরালেন। তিতলিও ধরালো। রেণুকণার কথা বলতে গিয়ে বিশ্বনাথের চোখে জল এসে গেল। তাড়াতাড়ি হাত দিয়ে চোখ মুছলেন, ঘষা গলায় বললেন, এখনো আমি মনে মনে ওর সঙ্গে কথা বলি।
ওই আমার কথা বলার লোক। সব শোনার পর তিতলি অনেকক্ষণ মাথা ঝুঁকিয়ে বসে রইল। তারপর বলল, 62 আমারও সব প্রবলেম নেই। কারোর সঙ্গে রিলেশন থাকলে তারপর সেটা কেটে গেলে তবে না তাকে মিস করব। বিশ্বনাথ ওর গলায় 62 শোনা মাত্রই চোখ তুলে তাকালেন। ওর কথার পিঠে বললেন, তোমার সঙ্গে কারো রিলেশন হয়নি সেটা ভাবা যায় না। তুমি এত সুন্দর। আপনি দেখছি 26-এর মতো কথা বলছেন। সরি। ওর দিক থেকে চোখ সরিয়ে নিলেন বিশ্বনাথ। আরে আমি কিন্তু হার্ট করতে চাইনি, জাস্ট একটু মজা করছিলাম। আগের প্রশ্নটা আবার করতে পারি? অনুমতি চাওয়ার ঢঙে বললেন বিশ্বনাথ। কোন প্রশ্ন? কারো সঙ্গে রিলেশন হয়নি? একটু ইতস্তত করে বলল তিতলি। আপনাকে সত্যি কথাটা বলছি, কাল আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তা না হলে আজ এত কথা কার সঙ্গেই বা বলতাম। মাথার চুলে হাত বোলালো। ভঙ্গিটা বিশ্বনাথের ভালো লাগলো। আরও মনে হলো একটা বয়সের পর এই ভালো লাগাটা অন্যায়। তিতলি সময় নিচ্ছিল, এপাশ ওপাশ তাকালো অকারণে। তারপর খোলা জানলার দিকে তাকিয়ে নিজের সঙ্গে কথা বলার ঢঙে আলতো স্বরে বলল, সেই ছোটবেলায় একজনের সঙ্গে রিলেশন হয়েছিল, তখন আমি 15। ওই আমাকে আমার শরীরটাকে চিনিয়েছিল। ও ছাড়া আমাকে আর কেউ ভালোবাসত না, আমার বাবা মাও না। বিশ্বনাথের দিকে চোখ ফেরালো। চোখের কোণে হীরের কণা। কেন? বাবা মা নয় কেন? বাবা মেয়ে চায়নি। আমার জন্মের পর যখন আমাকে বাড়িতে নিয়ে আসে তখন একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছিল। আবার জানলার দিকে তাকালো তিতলি। বিশ্বনাথ ওর মুখের দিকে চেয়ে অপেক্ষা করতে লাগলেন। চট করে বিশ্বনাথের দিকে মুখ ঘুরিয়ে তাকালো। এসব কথা আপনাকে বলছি, এগুলো ভীষণ পার্সোনাল। মানে বিশ্বনাথ বুঝলেন তিতলির ভেতরে একটা লড়াই চলছে। ও দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো। বিশ্বনাথ সুবোধ ছাত্রের মতো অপেক্ষা করে চললেন। একসময় মেঝের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। তারপর বলল, টু হেল উইথ সো কল্ড সিক্রেট। মুখ তুলল, ঠোঁট কামড়ালো। তারপর বলল, আমাদের রিলেটিভসরা সবাই আমাকে আর মাকে দেখতে এসেছে। আমার এক মাসি হঠাৎ বাবাকে লক্ষ্য করে বলল, কি সুন্দর দেখতে হয়েছে না? ঠিক মন্দিরের মুখটা যেন বসানো, কি দারুণ লাগছে, তাই না? মন্দিরা আমার মায়ের নাম, বাবা মনি বলে ডাকতো। তো মাসির কথা শুনে বাবা সেই কথাটা বলেছিল। কি কথা? আড়ষ্ট গলায় জানতে চাইলেন বিশ্বনাথ। বাবা মাসিকে বলেছিল, পরীক্ষায় ফেল করলে যেরকম লাগে আমার ঠিক সেই রকমই লাগছে। কথাটা শুনে মা নাকি সবার সামনে কেঁদে ফেলেছিল। তুমি জানলে কি করে? আমি বড় হওয়ার পর বাবার সঙ্গে মায়ের একদিন তুমুল ঝগড়া লেগেছিল। বাবা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। তখন মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে কথাগুলো। চোখে জল জমে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিতলি চোখ না বুজে জোর করে তাকিয়ে রইল। জলের ফোঁটা ওর গাল গড়িয়ে পড়ল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। সিগারেটটা বিশ্বনাথের তেতো লাগছিল। ওটা টেবিলে রাখা অ্যাশট্রেতে গুঁজে দিলেন। তিতলিও কখন যেন হাতের সিগারেটটা মেঝেতে ফেলে দিয়েছে। বিশ্বনাথ নরম গলায় জিজ্ঞেস করলেন, মা ভালোবাসতো না? বাস্ত। তারপর? আমার জন্মের পর থেকে মায়ের সঙ্গে বাবার রিলেশনটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল। বেশ কয়েক বছর পর মায়ের মনে হলো আমার জন্যই এমনটা হচ্ছে, আমি নাকি অপয়া। কিছুক্ষণ চুপ করে রইল, মুখ ভার করে বসে রইল। তারপর বলল, কি আর বলবো, বাবার বাইরে টান ছিল। মা সেটা জানতো। আমি তো ছোট ছিলাম, অত সব বুঝতাম না। মা বলতো, পরীক্ষায় ফেল করার পর থেকে তোর বাবার বাইরের নেশা বেড়েছে, এখনো বুঝিসনি অপয়া? আমি আস্তে আস্তে বুঝতে শিখেছিলাম। তারপর কয়েক বছরের মধ্যে মনে মনে অনেক দূরে চলে গেলাম, একা হয়ে গেলাম। তারপর 15 পা দিলাম। ও এলো, চলেও গেল। ব্যাস
গল্প শেষ। বিশ্বনাথের দিকে মুখ তুলে হাসল তিতলি। চোখে তখনও জল। জল মুছল। তারপর দুহাত শূন্যে ঘুরিয়ে আনন্দের ভঙ্গিতে বলল, ধুর, ওসব পুরনো কথা ভেবে কোনো লাভ নেই। হাতে বেশি সময় নেই, তাই আমি লাইফের সব রকম দেখতে চাই। বিশ্বনাথের মনে হল তিতলি এখন আর মুখ খুলবে না, তাই স্বাভাবিক গলায় ফিরে আসার চেষ্টা করে বললেন, কেন, লাইফ কি সিনেমা নাকি যে ওখানে সব রকম মশলা পাওয়া যায়? তা নয় তো কি। এক লাফে সোজা হয়ে দাঁড়ালো। বিশ্বনাথ দেখছিলেন মেয়েটা কেমন পাল্টে যাওয়ার চেষ্টা করছে। ওর একটু আগের কষ্টমাখা মুখটাকে বদলে ফেলতে চাইছে এক পলকে। কাল রাতে লোকগুলো তোমাকে অ্যাটাক করেছিল কেন? সেই পুরনো প্রশ্নে ফিরে গেলেন বিশ্বনাথ। ওসব পরে হবে, চলুন আপনাকে আগে ফ্ল্যাটটা ভালো করে দেখাই। তিতলি ওর শোয়ার ঘরের দিকে রওনা হলো। বিশ্বনাথকে আসার জন্য ইশারা করে বলল, ফ্ল্যাটটা নেহাত খারাপ নয়, কি বলেন? একেবারেই না, দারুণ ভালো, শুধু ওই একটু অগোছালো। জাস্ট লাইক মাই লাইফ। এরপর ওরা দুজনে এ ঘর সে ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলো। বিশ্বনাথ ফ্ল্যাটের মার্বেল করা মেঝেতে বেশ সহজভাবেই ঘোরাফেরা করছিলেন। ওকে মোটেই অতিথি বলে মনে হচ্ছিল না। ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, বেডরুম, গেস্ট রুম সবই ঝকঝকে, সর্বত্র বিলাসের আদর মাখানো। বিশ্বনাথ তিতলির বিছানা দেখলেন, আধুনিক খাট দেখলেন, জামাকাপড় রাখার শৌখিন আলনা দেখলেন, এয়ার কুলার দেখলেন, দেখলেন পড়াশোনার টেবিল চেয়ার। কিন্তু টেবিলে বইপত্রের বদলে পড়ে আছে সিগারেটের প্যাকেট, মদের বোতল, স্ম্যাকের পুরিয়া। বুকের ভেতরটা মুচড়ে উঠল বিশ্বনাথের। ওর দিকে তাকিয়ে অকারণেই জিজ্ঞেস করলেন, এসব নেশার জিনিস কার? কার আবার? ইউ গেস। থুতনি উঁচিয়ে বিদ্রোহী সুরে বলল তিতলি। বিশ্বনাথ চুপ করে গেলেন। সামনের খোলা জানলার দিকে তাকালেন। সামনের বাড়ির দেওয়ালে রোদ পড়েছে, কার্নিসে দুটো চড়ুই। ওরা আবার ড্রয়িং রুমে এসে পড়ল। সোফায় অলসভাবে বসে নানান গল্প শুরু করল। সন্ধ্যের মুখে তিতলির ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে এলেন। দরজায় দাঁড়িয়ে তিতলি বলল, আবার আসবেন কিন্তু। হঠাৎই 1 মিনিট। এই বলে ছিটকে ফ্ল্যাটের ভেতর ঢুকে গেল। একটু পরেই একটা গোলাপ নিয়ে ফিরে এসে বলল, আপনার দেওয়া 22টা থেকে একটা নিয়ে এলাম আমার জীবনদাতার জন্য, এটা রাখুন। কোনো মানে হয়? অথচ বিশ্বনাথ কল্পনায় একটা সাদা কার্ড দেখতে পাচ্ছিলেন। ফুলটার বোঁটার সঙ্গে বাঁধা রয়েছে, আর কার্ডে গোটা গোটা হরফে লেখা 62কে 22। ফুলটা পকেটে নিয়ে এক অনুপম ঘোরের মধ্যে বাড়ি ফিরে এলেন। দিনগুলো কিভাবে কাটছিল বিশ্বনাথের ঠিক ঠাউর হচ্ছিল না। ক্লায়েন্টদের ভিজিটিং দেওয়ার কাজ যেমন চলতে লাগলো, তারই সঙ্গে চলল তিতলিকে নিয়ে ব্যস্ততা। প্রথম দিন ওর ফ্ল্যাট থেকে ফিরে প্রায় সারা রাত গোলাপটাকে নিয়ে কত কিনা ভেবেছেন বিশ্বনাথ। রেণুকণার সঙ্গেও অনেক কথা বলেছেন। রেণুকণা বলেছেন, দেখো, ভালো মন্দ পাপ পুণ্যের ব্যাপার নয়, তোমাকে খুশি দেখলেই আমি খুশি, এর চেয়ে বেশি আমি কিছু চাই না। পরদিন রাস্তায় বেরিয়ে ফোন বুথ থেকে তিতলিকে ফোন করেছিলেন বিশ্বনাথ। আজ সকালে বাইরে বেরিয়েও বিশ্বনাথের মনে হলো 22কে ফোন করলে কেমন হয়। সঙ্গে সঙ্গে ফোন বুথ, নাম্বার ডায়াল। হ্যালো। 22, কেমন আছো? ভালো, সবে ঘুম থেকে উঠছি। এখন 10টা বাজে। অনেক রাতে শুয়েছি যে। তুমি এত রাত পর্যন্ত কি করছিলে? ভাবছিলাম আর নেশা করে বুঁদ হয়েছিলাম। নেশা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আবার গরু রচনা। উফ, আমার সবচেয়ে খারাপ নেশাটা করতে ইচ্ছা করছে, দারুণ জমবে। সেটা কি? আহা, জানেন না যেন? ওয়েস্টিং বাইট। এখনো পর্যন্ত এটাই সবচেয়ে মারাত্মক নেশা। টিভিতে বলছিল নেশা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওহ মাই গুডনেস। যাগে, আজকে আমাদের দেখা হচ্ছে। অফকোর্স,
সন্ধেবেলা চলে আসুন। বিশ্বনাথ এক লহমা চিন্তা করে নিলেন। ঠিক করলেন বিকেলে কমিউনিটি পার্কে বেড়ানো আর আড্ডা দেওয়ার পর অনায়াসে তিতলির ফ্ল্যাটে যাওয়া যেতে পারে। যাব ওই 7টা নাগাদ। অসুবিধা হবে? ভদ্রতা লিমিট ছাড়িয়ে গেলে তাকে ন্যাকামি বলে। অফকোর্স 7টায় আসবেন। ছাড়ছি তাহলে। না 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 না, একটা জরুরি কথা আছে। কি? কাল রাতে একটা লোক ফোন করেছিল, ফোনে থ্রেট করছিল। চেনা? না। তো আগে জানালেই পারতে। কি করে জানাবো? বিশ্বনাথ যেন হঠাৎই বুঝতে পারলেন ওর কোনো ফোন নেই। তিতলি তক্ষুনি ওর মনের কথাটা উচ্চারণ করল। আপনি একটা মোবাইল ফোন কিনে নিন আজকেই। ঠিক বলেছ। সেদিন রাতে আপনাকে সামনে পেয়ে আজে বাজে সব ভাট বকিয়েছি, হেভি বোর করেছি, কিছু মাইন্ড করবেন না। সে তো আমিও একটা বিশাল লম্বা অটোবায়োগ্রাফি পড়ে শুনিয়েছিলাম। এবার আজকের কথা বলো। 7টায় মনে করে আসবেন। আমরা আজ গাড়ি নিয়ে যেদিকে দু চোখ যাই ঘুরতে বেরোবো, রাস্তায় কোথাও ডিনার করে নেব। বেশ, তাই হবে। কিন্তু ওই ফোনটার কথা শুনে ভয় করছে। ভয় পাওয়া আমি ছেড়ে দিয়েছি, মনে থাকে যেন 7টায়। বাই। বিশ্বনাথ চিন্তা করে দেখলেন ওর এখন যা আর্থিক অবস্থা তাতে অনায়াসেই একটা মোবাইল ফোন কেনা যায়। সন্ধেবেলা তিতলির ফ্ল্যাটে রওনা হওয়ার আগে সত্যি সত্যি একটা মোবাইল কিনলেন। বাড়তি টাকা দিয়ে নম্বরটা এমন বাছলেন যেন 222 আর 62 সংখ্যা দুটো নম্বরে পাশাপাশি থাকে। দোকানদারের কাছ থেকে মোবাইলের প্রাথমিক কলাকৌশল শিখে নিলেন। বাস স্টপেজ থেকে এসি চেয়ারকারে ওঠার আগে দুটো গোলাপ কিনলেন বিশ্বনাথ। দুটোই তিতলিকে দেবেন, তারপর একটা ফিরিয়ে নেবেন নিজের জন্য। তিতলির ফ্ল্যাটে পৌঁছে মোবাইল ফোন আর গোলাপ দেখিয়ে ওকে চমকে দিলেন বিশ্বনাথ। গোলাপ দুটো ওর হাতে দিয়ে বললেন, এর মধ্যে একটা আমি যাওয়ার সময় নিয়ে যাব, আমার জন্য। বিশ্বনাথকে ভেতরে ডেকে নিল তিতলি। মোবাইল ফোনের নাম্বার নিয়ে ওকে ঠাট্টা করল। ওকে নয়ন মেলে দেখতে লাগলেন বিশ্বনাথ। কালো আর ছাই রঙের ছক্কাটা ছোট হাতার একটা টপ পরেছে। তার বুকের কাছটায় লাল হরফে লেখা আই অ্যাম মি। পায়ে হলদে প্যান্ট, তাতে কালি ছেটানোর মতো কালো কালো স্পট। গলায় অন্যরকম একটা চেন, কানের লতিতে ঝুড়ির মতো দুল, হাতে ব্রেসলেট। বাইরের সন্ধ্যের সঙ্গে মেয়েটা বেশ মানিয়ে গেছে। ওকে ঘিরে একটা বেশ সুগন্ধি বাতাস খেলে বেড়াচ্ছিল। তিতলি আর দেরি না করে বিশ্বনাথকে নিয়ে বেরিয়ে পড়ল। ও যে গাড়ি চালানোয় বেশ পটু তা আগের দিনই টের পেয়েছিলেন বিশ্বনাথ। আজও ওকে লক্ষ্য করছিলেন। কি সহজ অনায়াস ভঙ্গিতে স্টিয়ারিং, ব্রেক, ক্লাচ, অ্যাক্সিলারেটর নিয়ন্ত্রণ করে চলেছে। বিশ্বনাথকে প্রথমে একটা গেমস পার্লারে নিয়ে গেল তিতলি। বিশাল মাপের 3 তলা পার্লার, তাতে নানান ধরনের চোখ ধাঁধানো খেলা, চারপাশে রঙিন আলো, লোকজনের ভিড়। 4টে ট্রান্সপারেন্ট এলিভেটর ব্যস্তভাবে ওঠানামা করছে। মাঝে মাঝে মেগাফোনে নানা রকম অ্যানাউন্সমেন্ট হচ্ছে। সারি সারি ক্যাশ কাউন্টার থেকে ইলেকট্রনিক স্মার্ট কার্ড কুপন বিক্রি হচ্ছে। কোনো নির্দিষ্ট গেমের স্টে কার্ডটা টানলেই গেমের চার্জ বিয়োগ হয়ে যাবে। এলিভেটরে দোতলায় উঠে 9 স্টিক্স নামের একটা খেলার কাছে গিয়ে দাঁড়ালো ওরা। 9টা রং বেরঙের লাঠি পাশাপাশি দাঁড় করানো আছে। প্রায় 6-7 মিটার দূর থেকে একটা বড় মাপের বল গড়িয়ে দিতে হবে লাঠিগুলোর দিকে। লাঠিগুলোর মধ্যে একটা কাঠের আর বাকিগুলো হলোগ্রাম ইমেজ, কিন্তু দেখে কিছু বোঝার উপায় নেই। 5 বার বলটা গড়িয়ে দেওয়ার সুযোগ পাবে খেলোয়াড়। তার আসল কাজ হলো কাঠের লাঠিটায় বলটা লাগানো। সেটা ধাক্কা লাগলেই ঠক করে শব্দ হবে। প্রথম 3টে থ্রোর মধ্যে আসল লাঠিটা হিট করতে পারলে পাওয়া যাবে পুরস্কার। হই হই করে খেলায় নেমে পড়ল তিতলি। বিশ্বনাথকেও নামিয়ে দিল। একবার এই খেলা আর একবার সেই খেলায় নাম দিয়ে বিশ্বনাথকে পাগল করে দিল। ওর সঙ্গে দৌড়ঝাঁপ করতে করতে বিশ্বনাথও যেন 22 হয়ে গেলেন। ঘণ্টাখানেক পর গেমস পার্লার থেকে ওরা বেরিয়ে এলো রাস্তায়। বেশ কিছু টাকা প্রাইজ মানি হিসেবে পেয়েছে তিতলি। খুশিতে বিশ্বনাথকে একটা আলতো ধাক্কা দিয়ে বলল,
62? আপনি কিন্তু ভীষণ পয়া। দেখলেন কত টাকা প্রাইজ পেলাম? বিশ্বনাথ হাসলেন। আবার গাড়িতে চড়ে ওরা ছুট লাগালো। এবারে তিতলি গিয়ে থামলো রিল্যাক্স নামের একটা অ্যাডিকশন জয়েন্টে। এখানে নেশার সব রকম খোরাক পাওয়া যায়। তিতলি বলল, এখানে আমি প্রায়ই আসি। রিল্যাক্সের বাইরে লাল নীল নিয়ন সাইন দিয়ে বিরাট হরফে লেখা রয়েছে, ইউ মাস্ট বি 18 টু এন্টার। তার মধ্যে 18 কথাটা লাল রঙের সংখ্যায় লেখা। ভেতরে ঢুকে বেশ অবাক হলেন বিশ্বনাথ। যদিও জানতেন চারপাশে এসব চলছে, তবুও নিজে কখনো এরকম আস্তানায় আগে আসেননি। চতুর্দিকে আলোর মেলা, তারই মধ্যে আলো নিয়ে ছবি আঁকা সব বিজ্ঞাপন। বেশিরভাগ বিজ্ঞাপনই নানান লিকার কোম্পানির। তাছাড়া আছে নেশা করার কিছু ভাগের বিজ্ঞাপন। আর লুকোনো স্পিকার থেকে ভেসে আসছে রক মিউজিক। সত্যি নেশা প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। একটা রঙিন ফুলের ছবি চোখে পড়ল। সেটা রোজ 2 মিনিট করে শুঁকলেই অদ্ভুত নেশা হবে। আর মাসে একবার ফুলটাকে রিচার্জ করে নিতে হবে। সেই রকমই দাবি করেছে একটি কোম্পানি। বিশ্বনাথ অবাক শিশুর চোখে জগৎটাকে দেখছিলেন। বিশাল হলঘরের নানা জায়গায় দাঁড় করানো আছে মদের স্লট মেশিন। তাতে টিপে স্মার্ট কার্ড টানলেই গ্লাসে পরিমাণ মতো তরল পাওয়া যাবে। একটা কোণে ওয়াইড স্ক্রিন প্লেট টিভিতে সিনেমা চলছে। ডান পাশের একটা লম্বা কাউন্টারে ড্রাগের সুদৃশ্য পলিপ্যাক বিক্রি হচ্ছে। কাউন্টারের মাথায় নিয়ন সাইনে লেখা স্ম্যাক জ্যাক। আর কাউন্টারের সামনে উঁচু টুলে বসে আছে ঝিম মেরে যাওয়া খদ্দেররা। হলে সাজানো চেয়ার টেবিলের মেলা ছাড়িয়ে দূরের একটা অঞ্চলে লাল নিয়ন সাইনে লেখা হটস্পট। সেখানে সিলিং থেকে নীল লাল হলুদ সবুজ আলো ঠিকরে পড়ছে। সেই আলোর নিচে চলছে মাতালদের ছন্দহীন উদ্দাম নাচ। বিচিত্র সব নেশার গন্ধে বিশ্বনাথ পাগল হয়ে গেলেন। তেজি ঘ্রাণশক্তি ওকে আরও বিব্রত করে দিচ্ছিল। ভাবছেন বেরিয়ে যাবেন কি না, ঠিক তখনই ওর হাত ধরে টান মারল তিতলি। চলুন ওইখানে গিয়ে বসি। একটা খালি টেবিলের দিকে আঙুল তুলে দেখালো মেয়েটা। বসবো কেন? বিশ্বনাথের গলায় আপত্তির ছোঁয়া। ভীষণ তেষ্টা পাচ্ছে। অনুনয় করে বলল তিতলি। একটা কাউন্টারে সাজানো রঙিন বোতলের শাড়ির দিকে দেখালো। না কেন, আমার যে অভ্যেস। তাছাড়া এখানে বসে খাওয়ার মজাই আলাদা। একটু চুপ করে রইলেন বিশ্বনাথ। তারপর বললেন, ঠিক আছে, তুমি না হয় বসো, আমি যাই। তিতলি এবার বিশ্বনাথের হাত ধরে ফেলল। আহা, সেটা কখনো হয় নাকি? আপনি তো আমার গেস্ট। তাহলে চলো চলে যাই, এখানে আমার ভালো লাগছে না। ছোট বাচ্চার বায়না করার ভঙ্গিতে তিতলি বলল, একবার, জাস্ট একবার, একবার প্লিজ। বিশ্বনাথ এপাশ ওপাশ মাথা নাড়লেন। তিতলি কয়েক মুহূর্ত কি যেন ভাবল। তারপর বিশ্বনাথের চোখে তাকিয়ে বলল, আপনার কথা শুনবো যদি আপনি আমার কথা শুনেন। কি কথা? আমি আপনার কাছে বাইট নেব আজ রাতে। বিশ্বনাথ একটা জোরালো ধাক্কা খেলেন। 22 বলে কি? কিন্তু সে জেদ ধরে বসে রইল। বিশ্বনাথের কোনো জ্ঞানের কথা শুনতে সে রাজি নয়। কথা কাটাকাটি করতে করতে ওরা রিল্যাক্সের বাইরে বেরিয়ে এলো। শেষ পর্যন্ত তিতলি এমন কথাও বলে বসল, আপনি এত আপত্তি করছেন কেন আমি বুঝতে পারছি না। যা চার্জ লাগবে আমি দেব। বিশ্বনাথ যে বেশ আহত হলেন সেটা ওর মুখ চোখ দেখেই বোঝা গেল। আর কোনো তর্কাতর্কির মধ্যে গেলেন না। তিতলির সঙ্গে সোজা গাড়িতে গিয়ে উঠলেন। গাড়ি চলতে শুরু করতেই বিশ্বনাথ জিজ্ঞেস করলেন, আমরা এখন কোথায় যাচ্ছি? আমার ফ্ল্যাটে। এখন বাইরে ডিনার করতে গেলে দেরি হয়ে যাবে। তার চেয়ে ফ্রিজের লেফট ওভার গরম করে দুজনে খেয়ে নেব, কেমন? গাড়ি চালাতে চালাতে বলল তিতলি, চোখ সামনে রাস্তার দিকে। আঙুলের ফাঁকে সিগারেট। কখন যেন ধরিয়েছে বিশ্বনাথ। কয়েক পলকে ওকে দেখলেন। তারপর বললেন,
আমি নেমে যাব। বাইট কোথায় পাওয়া যায় সে কন্ট্যাক্ট আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আমাকে নামিয়ে দাও। তিতলি তাকালো, হাসল, বলল, রাগ হয়েছে? অন্য কারোর কাছে বাইট নেব না, আপনার কাছেই নেব। কেন? আপনি স্পেশাল তাই। কেন স্পেশাল হতে যাব কেন? খিলখিল করে হাসল তিতলি, মাথা ঝাঁকিয়ে বলল, রিল্যাক্স, এত প্রচুর লোক নেশা করছিল, আপনি শুধু আমাকে বারণ করলেন কেন? বিশ্বনাথের মুখে রক্তের ঝলক ছুটে এলো। লজ্জা পেয়ে চুপ করে গেলেন। তিতলি থুতনি উঁচু করে বলল, আপনাকে আমি গাড়ি থেকে নামতে দেব না, দেখি আপনি কি করেন। বিশ্বনাথ একটা বড় শ্বাস ফেলে বললেন, আমি কিছুই করব না, হেরে ভূত হয়ে গেছি। দ্যাটস লাইক এ গুড বয়। আমি চাই আমাকে আজ রাতে ভূতে ধরুক। বিশ্বনাথ চমকে উঠে তিতলির দিকে তাকালেন। ও তখন এক মনে সিগারেটের টান দিয়ে চলেছে। ফ্ল্যাটে এসে ওদের আর এক তরফা তর্কাতর্কি শুরু হলো। চলল জেদ আর বায়নার দড়ি টানাটানি। শেষে তিতলি চোখ কুঁচকে ঠোঁট উল্টে একটা আঙুল দেখিয়ে আন্তরিকভাবে বলল, 62, প্লিজ একবার, জাস্ট একবার। বিশ্বনাথ তা সত্ত্বেও গাঁইগুই করছিলেন। তখন তিতলি ব্যথা পাওয়া গলায় বলল, আহ! আপনাকে তো আগেই বলেছি আমার হাতে বেশি সময় নেই, হয়তো বাইট কেমন সেটা জানাই হবে না কখনো। একটাই দুঃখ থেকে যাবে 62। বিশ্বনাথের জেদ নমনীয় হয়ে গেল। মনে পড়ে গেল এর আগেও একবার তিতলি এই প্রশ্নটার উত্তর দিতে গিয়েও দেয়নি। সোফাতে হেলান দিয়ে হাত দুটো ওপরে তুলে সোফার পেছনে ঝুলিয়ে দিতে চাইল মেয়েটা। তারপর ঘষা কাঁচের মতো চোখ মেলে তাকিয়ে রইল বিশ্বনাথের দিকে। কিছুক্ষণ সময় নিয়ে যেন অনেক কষ্টে বিশ্বনাথকে ফোকাস করল। তারপর ক্লান্ত গলায় বলল, আজ আপনাকে বলবো, সব বলবো। বিশ্বনাথ চুপ করে রইলেন। অপলকে 22কে দেখতে লাগলেন। ওর বুকের ভেতরটা কেমন করতে শুরু করলো। 22 বলতে আরম্ভ করলো, আপনাকে কখনো বলা হয়নি আমরা জঘন্য বড় লোক। আমাদের দুটো কয়লা খনি আর একটা অভ্র খনি আছে। এছাড়া আর যা যা থাকে বড় লোকের, মানে কলকাতায় 3টে বাড়ি, রাজারহাটে একটা বাগান বাড়ি আর 3টে গাড়ি, আমারটা নিয়ে। যদিও আমাদের বলছি, আসলে এসবের মালিক এখন আমি একা, সব আমার। কারণ 2 বছর আগে আমার মা আর বাবা হাইওয়ে NH-34-এ একটা হরেবল অ্যাক্সিডেন্টে মারা গেছে, স্পট ডেড। আগে মনে মনে একা ছিলাম, অ্যাক্সিডেন্টের পর সত্যি সত্যি একা হয়ে গেলাম। এক কাকা ছাড়া আর কেউ রইল না। আর সেই কাকা আমাকে পাগলের মতো তাড়া করে বেড়াতে লাগলো। তিতলি ফুঁপিয়ে কেঁদে উঠল। ডান হাত নামিয়ে চোখ ঢাকল। বিশ্বনাথ বিড়বিড় করে বললেন, তাড়া করে বেড়াতে লাগলো কেন? চোখ ঢেকে বড় বড় শ্বাস নিচ্ছিল তিতলি। ওর বুকের ওঠানামা দেখে সেটা বুঝতে পারছিলেন বিশ্বনাথ। একটু পরেই ও চোখ থেকে হাত সরালো। তারপর বার দুয়েক নাক টেনে বলল, কাকা আসানসোলে থাকতেন, মাইনগুলো দেখাশোনা করতেন। তার জন্য বাবা টাকা দিত মাসে মাসে। কিন্তু এই রোড অ্যাক্সিডেন্টের পর কাকা একেবারে খেপে গেলেন। একে ওই কোটি কোটি টাকার প্রপার্টি আর তার সঙ্গে লোক। বছর দেড়েকের মধ্যেই আমার কাছে তিনি ধরা পড়ে গেলেন। আমাকে বোকা বানিয়ে তিনি সব কিছু গুছিয়ে নেবার তাল করতে লাগলেন। আমি বুঝতে পেরে বাধা দিলাম। লোক জানাজানি হয়ে গেল, আর তখনই বাঁধলো ঝামেলা। আমাকে কিডন্যাপ করে কাকার একটা লুকোনো আস্তানায় তোলার জন্য কাকা সুপারি দিয়ে প্রফেশনাল হুডলামদের লাগিয়ে দিলেন। কারণ কাকার সম্পত্তি আইন মাফিক কবজা করতে গেলে কয়েকটা ডকুমেন্টে আমার সাইন দরকার। তা সেই লোকগুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছে, সুযোগ খুঁজছে।
ওরা কখনো আমাকে ফোন করে ভয় দেখায়, কখনো ফলো করে, কখনো বা ফ্ল্যাটের দরজায় এসে সময় অসময় কলিং বেল বাজায়। প্রথম প্রথম আমি ভীষণ ভয় পেতাম, তারপর এক সময় ক্লান্ত হয়ে পড়লাম। বুঝলাম ফালতু ভয় পেয়ে আর লাভ নেই, মরতে হবেই, কেউ আমাকে বাঁচাতে পারবে না। তাছাড়া একে একা কারই বা এরকম বাঁচতে ইচ্ছা করে। তিতলি একটু থামতেই বিশ্বনাথ জিজ্ঞেস করলেন, তুমি তো পুলিশে একটা খবর দিতে পারবো। দিয়েছিলাম, কোনো লাভ হয়নি। ওরা কাউকে ট্রেস করতে পারেনি। খুন টুন হলে তারপর ক্লু পাওয়া যায়, খুনের আগে থেকে এগুলো এক্সপেক্ট করাটা বড্ড বাড়াবাড়ি। এ কথা একজন পুলিশ অফিসার আমাকে বলেছিলেন। প্রথম প্রথম আমি এ শহর থেকে ও শহর পালিয়ে বেড়াতাম। 2 মাস পর ক্লান্ত হয়ে আবার কলকাতায় ফিরে এসেছি। আর কোথাও আমি পালাতে চাই না। To hell with those super killers. I want to die in my own city. যা হবে দেখা যাবে, জাস্ট আর নিতে পারছি না বিষয়গুলো। বিরক্তি আর ঘেন্না নিয়ে কথা শেষ করল তিতলি। তোমার কোনো বন্ধু নেই? এখন ওর প্রশ্নে বিশ্বনাথ অপ্রস্তুত হয়ে গেলেন। একটু চুপ করে থেকে বললেন, না, আগে হোক, এখন হোক। 3 জন কপালে জুটেছিল। কিলারদের কথা শোনা মাত্রই 2 জন ছটকে পড়েছে, আর একজন তো একটা এনকাউন্টারের মাঝে পড়ে গিয়ে ভয় অজ্ঞান হয়ে গেছিল। এনকাউন্টার? হ্যাঁ, সেদিন রাতে জওহরলাল নেহেরু রোডে যেমন হয়েছিল। 2 লোক একটা গাড়ি নিয়ে আমাকে চেস করছিল। আমি গাড়ি চালাচ্ছিলাম, শুভ্র আমার পাশে বসেছিল। হেকটিক করা চেজের পর কোনো রকমে ওদের কাটিয়ে দেখি শুভ্র ফেইন্ট হয়ে গেছে। আর কিছু জানতে চান? না। একমাত্র আপনাকেই দেখলাম অকারণে ছুটে এসে বোকার মতো ডেঞ্জারাস সিচুয়েশনে নিজেকে জড়িয়ে ফেললেন। হয়তো আমি বোকা, ডেঞ্জারাস, তাই। আপনি কনভার্টেড ভ্যাম্পায়ার, সেজন্য হতে পারে। কি জানে, হতেও পারে। কি অদ্ভুত ব্যাপার, আমার কথায় বারবার সায় দিচ্ছেন কেন? সায় দিতে ভালো লাগছে। অবাক হয়ে বিশ্বনাথের দিকে তাকালো তিতলি, তারপর উঠে দাঁড়ালো। চলুন এবার শুরু করুন। কি? আহা, ন্যাকা বাইট। হতাশভাবে মাথা নাড়লেন বিশ্বনাথ। সোফা ছেড়ে উঠে পড়লেন, বললেন, ওফ, তোমার সঙ্গে পেরে ওঠা মুশকিল। চলো বেডরুমে চলো। বিশ্বনাথ যেরকম সহজভাবে বেডরুম কথাটা বললেন, তিতলি তার থেকেও সহজভাবে বলল, এই ফ্ল্যাটের রুমগুলোর মধ্যে বেডরুমটা আমার সবচেয়ে ফেভারিট। ওরা শোয়ার ঘরের দিকে পা বাড়ালো। অন্ধকার ঘরে ঢুকেই তিতলি সুইচ টিপল। ঘরের সিলিংয়ে ছড়িয়ে পড়ল নীল আলোর আভা, কিন্তু ল্যাম্পটা বিশ্বনাথের চোখে পড়ল না। শুধু দেখলেন অদ্ভুত এক নীল মায়া ছড়িয়ে পড়েছে ঘরে। আর একটা সুইচ টিপল তিতলি। খুব নিচু লয়ে কোমল সুর জেগে উঠল কোত্থেকে, ঠিক যেন মায়ের আদর মাখা ঘুম পাড়ানি গান। বিশ্বনাথ তিতলিকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। গাঢ় নীল অন্ধকার দিয়ে সেজে উঠেছে মেয়েটা। ও হাতছানি দিয়ে ডাকল বিশ্বনাথকে। বিশ্বনাথ পায়ে পায়ে এগিয়ে গেলেন ওর কাছে, কাঁধ আর গলার খাঁজে ঝুঁকে পড়লেন। পারফিউমের চড়া গন্ধ নাকে এলো। এক অদ্ভুত বিষণ্ণ, এক অদ্ভুত আনন্দ বিশ্বনাথের মনে ঢেউ তুলছিল। আঙুলের ডগা দিয়ে কাঁধের কাছ থেকে ওর পোশাকটা একটু সরিয়ে দিলেন। তারপর ঝুঁকে ঠোঁট রাখলেন ওর কোমল ত্বকে। তিতলি হঠাৎই বিশ্বনাথকে চাপটে ধরল, চাপা গলায় বলল, 62। বিশ্বনাথ নাভিমূল থেকে কেঁপে উঠলেন। পলকে হয়ে গেলেন 26। ওর উষ্ণ ঘনিষ্ঠতা বিশ্বনাথকে উষ্ণ করে তুলল। মাথা ঝিমঝিম করে উঠল, সব কেমন গুলিয়ে গেল। ভ্যাম্পায়ারদেরও তাহলে নেশা হয়। ঠোঁট ফাঁক করে কামড় বসালেন বিশ্বনাথ। এক অলৌকিক চরম তৃপ্তি ওর ভেতরে কাজ করে চলল। তিতলির রক্তের স্বাদ জিভে টের পাচ্ছিলেন, একই সঙ্গে সিরাম গ্ল্যান্ডে চাপ পড়ছিল। নেশা চুইয়ে চুইয়ে ঢুকছিল তিতলির শরীরে। আগে খেয়াল করেননি,
বিশ্বনাথ কখন যেন আঁকড়ে ধরেছেন মেয়েটাকে। দুজনের বুক প্রবল চাপে মিশে যাচ্ছিল। তারপরেও মেয়েটা বিশ্বনাথকে কাছে টানতে চাইছিল, পাগলের মতো করছিল। সেই সময় বিশ্বনাথের ধারালো দাঁতের চাপে একটা রক্তের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছিল। ওর মনে হলো এইরকম একটা আশ্লেষের আকাঙ্ক্ষায় লক্ষ বছর বেঁচে থাকা যায়। ওর জীবনে পশ্চিম দিকটা আচমকা যেন পূর্ব দিক হয়ে গেল। যে সূর্যটা অস্ত যাচ্ছিল সেটা যেন কোনো এক ম্যাজিকে ভোরের সূর্য হয়ে গেল। তিতলির ঠোঁট চিরে একটা চাপা গোঙানি বেরিয়ে আসছিল। ঘুমিয়ে পড়ার ঘোরে বাচ্চারা যেমন আলতো শব্দ করে সেই রকম। শব্দের তেজ ক্রমশ কমতে কমতে শেষে একেবারে মিলিয়ে গেল। তিতলি শরীরের ভার ছেড়ে দিল বিশ্বনাথের হাতে। বিশ্বনাথ ওকে যত্ন করে ধরে শুইয়ে দিলেন বিছানায়। পকেট থেকে স্টিকিং প্লাস্টার বের করে লাগিয়ে দিলেন ক্ষতের ওপর। তারপর অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলেন ওর ঘুম ঘুম মুখের দিকে। বিশ্বনাথ বিছানায় বসে পড়লেন। তিতলির মাথায় হাত বুলিয়ে দিলেন। মুখের ভেতরের নোনা আষ্টে স্বাদটা বারবার জিভ বুলিয়ে থুতু গিলে কমাতে চাইলেন। বিশ্বনাথ নিজের নতুন জীবনের কথা ভাবছিলেন। কোথায় ছিলেন আর কোথায় এসে পড়লেন। যে জীবনটাকে প্রতিদিন ঘেন্নায় দূরে ঠেলতে চাইতেন সেটাকে এখন তীব্র আকাঙ্ক্ষায় আঁকড়ে ধরতে ইচ্ছে করছে। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। ঘোর ভেঙে গিয়ে চমকে উঠলেন বিশ্বনাথ। এই সময় কে এলো? তিতলি তো বলেছিল ওর সেরকম কোনো আত্মীয় কিংবা বন্ধু নেই। ঝর্নার শব্দ তুলে বেল বাজলো আবার। বিছানা ছেড়ে উঠে পড়লেন। তাড়াতাড়ি পা চালালেন ফ্ল্যাটের দরজার দিকে। ডাইনিং রুমে কোনো আলো জ্বলছিল না, তবে ড্রয়িং রুমে জ্বলছিল। বিশ্বনাথ দরজার ম্যাজিক আইতে চোখ রাখলেন। দুটো অচেনা লোক দরজায় দাঁড়িয়ে। একজন বেশ লম্বা আর একজন বেঁটে। বেঁটে লোকটার মুখ লেন্স দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল। বড্ড বেশি নির্লিপ্ত কাঠ খোদাই মুখ। বিশ্বনাথের ওকে পছন্দ হলো না। লম্বা লোকটা একপাশে মুখ ঘুরিয়ে কান চুলকোচ্ছিল, তাই ওর মুখটা দেখতে পেলেন না। কিন্তু ওর কান চুলকোনোটা অভিনয় হতে পারে বলে মনে হলো। কি ভেবে ঘরে আলো নিভিয়ে দিলেন বিশ্বনাথ। তারপর ফ্ল্যাটের দরজা খুললেন। সঙ্গে সঙ্গে বেঁটে লোকটা একটা লম্বাটে রঙিন কৌটো বিশ্বনাথের মুখের সামনে উঁচিয়ে ধরল এবং বিশ্বনাথ কিছু বুঝে ওঠার আগেই অ্যাটোমাইজারের বোতাম টিপল। একটা মিহি শব্দ করে রেণুর কণা ঝাঁপিয়ে পড়ল বিশ্বনাথের মুখে। মিষ্টি গন্ধ পেলেন। বুঝতে পারলেন স্প্রে করা তরলটা ক্লোরোফর্ম কিংবা ওই জাতীয় কিছু হতে পারে। তিতলি যেহেতু একা থাকে তাই বেঁটে লোকটা ভেবেছে তিতলি দরজা খুলবে, ফলে দরজা খোলা মাত্রই সময় নষ্ট না করে অ্যাটোমাইজারের বোতাম টিপেছে। তিতলি অজ্ঞান হয়ে গেলেই ওরা দুজনে ওকে তুলে নিয়ে যাবে। বিশ্বনাথ দরজা খোলায় গল্পটা ভেস্তে গেল। যে পরিমাণ তরল বেঁটে লোকটা স্প্রে করেছে তাতে কমপক্ষে দুজন মানুষের অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কিন্তু সিভি বিশ্বনাথ অজ্ঞান হলেন না। চোখের নিমেষে ডান হাত বাড়িয়ে বেঁটে লোকটা টুটি খামচে ধরলেন। লোকটার হাত থেকে রঙিন কৌটোটা খসে পড়ে গেল। ও চোখ বড় বড় করে হাঁসফাঁস করতে লাগলো। দু হাতে বিশ্বনাথের কবজি চেপে ধরল। প্রাণপণ চেষ্টায় টুটির বাঁধন ছাড়াতে চাইল, কিন্তু কোনো কাজ হলো না। বিশ্বনাথ দাঁতে দাঁত চেপে বললেন, আমি একটা কামড় দিলে তুমি খতম হয়ে যাবে। এই কথায় ম্যাজিকের মতো কাজ হলো। পেছনের লম্বা লোকটা সবে কি করবে ভাবতে শুরু করেছিল, ও সঙ্গীকে ফেলে রেখে শঠান সিঁড়ির দিকে ছুট লাগালো। বিশ্বনাথের হঠাৎই মনে হলো লম্বা লোকটা বোধহয় আগের দিন সংঘর্ষের সময় হাজির ছিল। বিশ্বনাথের কামড়ে কি হতে পারে ও হাড়ে হাড়ে জানে। বেঁটে লোকটার অবস্থা তখন মরা নেংটি ইঁদুরের মতো। বিশ্বনাথ ওকে পেছনে ঠেলে দিলেন। চাপা গলায় বললেন, তিতলির গায়ে হাত দিতে গেলে
আমাকে ডিঙ্গিয়ে যেতে হবে। বিশ্বনাথের ধাক্কায় লোকটা পড়ে গিয়েছিল। গলায় হাত বোলাতে বোলাতে কোনো রকমে উঠে দাঁড়ালো। বিশ্বনাথ বললেন, তোমার সঙ্গে যেন আমার আর দেখা না হয়। লোকটা কোনো জবাব না দিয়ে ছুটে পালালো, কিন্তু ওর ছুটটা এক পা খোঁড়া কুকুরের মতো দেখালো। বিশ্বনাথ হাঁপাচ্ছিলেন, একটু আধটু ভয়ও করছিল। এরা যদি সেই সুপারি কিলার হয় তাহলে সহজে হাল ছাড়বে না, ওরা আবার আসবে এবং তৈরি হয়ে আসবে। ঘুম পাড়ানি ওষুধের কৌটোটা মেঝেতে পড়েছিল। বিশ্বনাথ সেটা কুড়িয়ে নিলেন, তারপর ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিলেন। ড্রয়িং রুমে সোফায় বসে কৌটোটা টেবিলে দাঁড় করিয়ে রাখলেন। টেলিফোনের পাশ থেকে কাগজ আর পেন নিয়ে তিতলিকে 2 লাইন নোট লিখলেন। 22, একটা বিপদ এসেছিল, ঢুকেছি, কাল কথা হবে। কাগজটা নিয়ে বেডরুমে গেলেন। ঘুমন্ত তিতলিকে অনেকক্ষণ ধরে দেখলেন, তারপর কাগজের টুকরোটা রেখে দিলেন ওর হাতের কাছে। তিতলির ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার পর এক অদ্ভুত ক্লান্তি টের পেলেন। ভীষণ ঘুম পাচ্ছিল হঠাৎই। তখনই রেণুকণার গলা পেলেন। সারা সন্ধে যা ধকল গেল, তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে শুয়ে পড়ো। বিশ্বনাথ একটু অন্যমনস্ক ছিলেন বোধহয়, তাই রেণুকণার গলা পেয়ে চমকে চারপাশে তাকালেন। তারপর বুঝতে পারলেন রেণুকণার কথাগুলো এসেছে ওর বুকের ভেতর থেকে। তিতলিকে গাঢ় আবেশে জড়িয়ে ধরেছেন, ঠোঁট দিয়ে ছুঁয়ে আছেন গলা। পারফিউমের গন্ধ পাচ্ছেন, সেই সঙ্গে তিতলির গন্ধ। বুঝতে পারছিলেন এই বাইট অন্তত কিছুতেই শেষ হবে না। জীবনের টান ভোরবেলায় বিশ্বনাথকে এই স্বপ্ন দেখাচ্ছিল। যখন জেগে উঠলেন তখনও স্বপ্নটা আদর মাখা চাদরের মতো বিশ্বনাথকে জড়িয়ে রেখেছিল। বেলা হতেই রোজকার মতো রাস্তায় বেরোলেন। এটিএম থেকে পেনশনের টাকা তুলতে হবে, তারপর শর্টস অ্যান্ড কিক্সের স্পেশাল সেলে একবার ফোন করতে হবে। নিজের জন্য টুকিটাকি কয়েকটা জিনিস কিনতে হবে, ওষুধ কিনতে হবে। তারপর সন্দীপনের সঙ্গে একবার দেখা করবেন, সিভি জীবনের সুখ দুঃখ নিয়ে কথা বলবেন। রোদে হাসি খুশি রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হলো তিতলিকে একটা SMS করা যাক। এখন 10:15 বাজে, নিশ্চয়ই ঘুম ভেঙেছে ওর। পকেট থেকে মোবাইল বের করে SMS করলেন বিশ্বনাথ। 22, জেগে ওঠো, তবেই না গুড মর্নিং বলবো। বিশ্বনাথ যখন ওষুধের দোকানে, তখন SMS এর উত্তর এলো। 62, জেগেছি, গুড মর্নিং বলবেন না? বিশ্বনাথ ভাবলেন ওষুধের দোকানের কাজ মিটিয়ে তারপর ওকে ফোন করবেন। প্রায় 10 মিনিট পর দোকান থেকে বেরোতে না বেরোতেই আবার তিতলির SMS। কি ব্যাপার, হারিয়ে গেলেন নাকি? বিশ্বনাথ হেসে ফেললেন। কি অল্পেতে ঠোঁট ফোলায় মেয়েটা। আসলে ওর কোনো দোষ নেই। সারা জীবনে কারোর কাছ থেকেও কিছু পায়নি। যা ওর পাওনা ছিল তাও না, না পাওয়ার যন্ত্রণা ওকে অভিমানী করে তুলেছে। বিশ্বনাথ মোবাইলটা বের করে ওকে ফোন করলেন। হ্যালো 22, কেমন আছো? তিতলি নয়, ওর অভিমান কথা বলল মনে হলো বিশ্বনাথের। গুড মর্নিং 22। গুড না ছাই, ফোন করতে আর একটু দেরি হলেই মর্নিংটা ব্যাড হয়ে যেত। কেন? তুমি তো ফোন করতে পারতে আমাকে। পারতাম, কিন্তু সকালের প্রথম ফোনটা আপনার কাছ থেকে পেতে ভালো লাগে। থ্যাঙ্কস ফর দ্য সুইট বাইট লাস্ট নাইট। মনে পড়ে গেল কাল রাতের কথা। বিশ্বনাথ একটু লজ্জা পেয়ে গেলেন। নীল আলোয় যা আকাঙ্ক্ষার মনে হয়েছিল, এখন ঝকঝকে রোদে সে কথা মনে পড়তেই বিব্রত হয়ে পড়লেন হঠাৎ। তারপর উঠল বিশ্বনাথের লিখে আসা 2 লাইন চিঠিটার কথা। কথা চলল এবং চলতেই থাকল। সময় ভুলে গেলেন বিশ্বনাথ, আর তিতলিও। বিশ্বনাথের মনে পড়ল বাড়িতে যেদিন ওর মোবাইল ফোনের রিংয়ের শব্দ আলোক প্রথম শুনতে পেয়েছিল, সেদিন ওর মুখের অবস্থাটা কি বিচ্ছিরিই না হয়েছিল। বিশ্বনাথের ঘরে ছুটে এসে গায়ের উপর প্রায় হুমড়ি খেয়ে পড়েছিল ছেলে। অবাক গলায় জিজ্ঞেস করেছিল, এ কি বাবা, তুমি মোবাইল ফোন কিনেছো? হ্যাঁ কিনেছি, তাতে কি হয়েছে? শান্ত গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিশ্বনাথ। না, অনেক টাকার ব্যাপার, তাই। ওই ঘরে যাও, পারমিতা তোমাকে ডাকছে বোধহয়। ভিক্টরের মতো গড়গড় করতে করতে চলে গিয়েছিল আলোক।
পারমিতার কাছে অনেক খবরইও পাচ্ছে আজকাল। বিশ্বনাথ বড্ড বেশি বাড়ির বাইরে কাটাচ্ছেন। নতুন নতুন জামা কাপড় করাচ্ছেন, পারফিউম স্প্রে করছেন। আগে 3-4 দিন পর পর সেভ করতেন, এখন রোজ করছেন। 2-1 দিন ওকে ফুল হাতে নিয়ে ঢুকতে দেখেছে পারমিতা। ছেলে আর বৌমার বিস্ময় অবশ্যই টের পান বিশ্বনাথ, কিন্তু তাতে ভ্রুক্ষেপ করেন না। পুরনো জীবনকে তোয়াক্কা না করাটা এখন ওর অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তিতলির সঙ্গে বলতে গেলে রোজই দেখা করেন বিশ্বনাথ। ওর সঙ্গে পথে বেরিয়ে নানান জায়গায় ঘুরে বেড়ান। তিতলির যেমন খেয়াল হয় সেভাবেই ওদের পা চলে। একদিন তিতলি বলল, চলো কলকাতার টুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে দেখব। ব্যাস অমনি ওদের ট্যুর শুরু হয়ে গেল। পুরো 4 দিন লেগেছিল সবগুলো দেখে শেষ করতে। ওর ছেলে মানুষই দেখে বিশ্বনাথ মজা পান, সে সঙ্গে ভালো লাগে। ওর মনের সমস্ত ভাবনা, খামখেয়ালিপনা এত স্পষ্ট, এত খাঁটি যে তার তুলনা নেই। মনটা পড়ে নেওয়া যায় খোলা পাতার মতো। একদিন সন্ধেবেলা ময়দানে হাঁটতে হাঁটতে তিতলি বলল, হ্যাঁ, হাতে আমার যদি বেশি সময় থাকতো তাহলে ভালো হতো। তার মানে? মানে 22 থেকে 62-তে পৌঁছতে ইচ্ছা করছে। সব কিছু ছেড়ে চট করে চলে যেতে মন চাইছে না। কোথায় চলে যাবে? চলতে চলতে হঠাৎই থমকে দাঁড়ালো, আঙুল তুলে আকাশের দিকে দেখালো। এইসব পাগলামি ছাড়ো। কে তোমাকে চলে যেতে দিচ্ছে? কে আটকাবে? আপনি? যদি বলি হ্যাঁ আমি। বেশ জোর করে বললেন বিশ্বনাথ। মন মরা করে হাসল তিতলি। আপনি পারবেন না, ওরা প্রফেশনাল, ডেঞ্জারাস। আর তুমি তো জানো আমি বোকা এবং ডেঞ্জারাস। তিতলি কোনো জবাব দিল না, ঠোঁটের কোণ থেকে হাসল শুধু। বিশ্বনাথ তিতলির জন্য ভীষণ চিন্তা করছিলেন। গত 10-12 দিন ধরে হুমকি ফোনের ব্যাপারটা বেশ বেড়ে গেছে। তিতলিও ভয় সিঁটিয়ে গেছে যেন। যখন ও মরতে ভয় পেত না তখন ওর কোনো ভয় ছিল না। যেদিন থেকে ওর 62 হতে ইচ্ছে করছে, একটু আধটু বাঁচতে ইচ্ছে করছে, সেদিন থেকে ভয়টা চুইয়ে চুইয়ে ঢুকে পড়ছে ওর ভেতর। সন্ধে হয়ে আসছে দেখে বিশ্বনাথ বললেন, 22, এবার বাড়ি ফেরা যাক। পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে তিতলি বলল, এখনো সূর্য অস্ত যায়নি। দেরি করার কি দরকার? বিশ্বনাথের কেমন একটা অস্বস্তি হচ্ছিল। বারবার চারপাশে তাকাচ্ছিলেন। লাল সূর্যের দিকে চোখ রেখে তিতলি বলল, 62, কাল আমরা দূরে কোথাও বেড়াতে যাব। কোথায়? কাল ভোরে উঠে যেদিকে যাওয়ার ইচ্ছা হবে সেদিকে। হঠাৎই বিশ্বনাথ দেখলেন 3টে লোক মাঠের ওপর দিয়ে হেঁটে আসছে। তার মধ্যে একজন একটু বেশি লম্বা। ভয় চলকে উঠল। অদৃশ্য গিটারের মোটা তার ঝংকার তুলল বিশ্বনাথের বুকের ভেতরে। মাঠে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আরও লোকজন রয়েছে। বিপদে পড়ে চিৎকার করে উঠলে তারা নিশ্চয়ই ছুটে আসবে সাহায্যের জন্য। বিশ্বনাথ একথা ভাবছিলেন এবং আর চোখে লোক 3টের দিকে নজর রাখছিলেন। তিতলি লাল হয়ে যাওয়া আকাশের দিকে তাকিয়ে আনমনাভাবে নানান কথা বলছিল, কিন্তু সব কথা বিশ্বনাথের মাথায় ঢুকছিল না, কারণ সে লোক 3টের দিকে লক্ষ্য রেখে চলেছে। হঠাৎই বিশ্বনাথ ব্যাপারটা বুঝতে পারলেন। লোক 3টে মোটেই ওদের দিকে আসছিল না। ওরা হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালো। সেই গাছ বরাবর তাকালে দূরের রাস্তায় তিতলির শ্যাওলা রঙের গাড়িটা চোখে পড়ছে। অর্থাৎ গাড়িটার কাছে যেতে হলে লোকগুলোকে ডিঙিয়ে যেতে হবে। বিশ্বনাথ আরও লক্ষ্য করলেন গাছের নিচটায় ছায়া নেমে এসেছে। মাঠের লোকজনও কমে যাচ্ছে দ্রুত। আর ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। তিতলিকে হাত ধরে টান মারলেন বিশ্বনাথ। তিতলি বায়নার সুরে বলল, কেন আর একটু থাকি না। তিতলির হাত টেনে নিয়ে এগোতে লাগলেন। লক্ষ্য করলেন আকাশের লাল আভা মলিন হয়ে সেখানে ছায়া ছায়া তুলির আঁচড় পড়েছে। ঘরে ফেরা কাকচড়ুইয়ের দল ঝাঁকড়া গাছগুলোয় বসে তুমুল হল্লা করছে। রাস্তার ধারে পার্ক করা তিতলির গাড়িটাকে বেশ কষ্ট করে দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে এও দেখতে পেলেন লোক 3টে বৃত্তচাপের ঢঙে ছড়িয়ে পড়ছে। একটা কালো বাজ পাখি যেন ডানা ছড়াচ্ছে। বিশ্বনাথের আর সন্দেহ রইল না। চট করে চলার দিক পাল্টালেন, একই সঙ্গে গতিও বাড়ালেন। কি? চুপ, আমি তো আছি।
ওদের সঙ্গে বোধহয় আর্মস আছে। আর্মস আমারও কাছে আছে, তুমি জানো। দাঁতের পাটি ফাঁক করলেন, বন্ধ করলেন। আজ রাতে একটা বাইট প্রেজেন্ট করা যাবে? কি অদ্ভুত কথা! মেয়েটার কি মতিগতির ঠিক নেই? এই সাংঘাতিক মুহূর্তে নেশার আবদার করছে। ওসব পরে হবে, আগে। বিশ্বনাথ লক্ষ্য করলেন লোকগুলো আর দাঁড়িয়ে নেই। দুজন জায়গা বদলে গাড়ির দিকে এগোনোর পথটা আগলাচ্ছে, আর 3 নম্বর লোকটা জোর পায়ে ছুটে আসছে বিশ্বনাথ আর তিতলির দিকে। রান বাইশ, ছুট লাগাও জলদি। ওরা ছুটতে শুরু করলো, কিন্তু কিছুটা দৌড়ে যাওয়ার পরেই 3 নম্বর লোকটা ওদের ধরে ফেলল। একটা খাটো রড উঁচিয়ে ধরল মাথার ওপর। বিশ্বনাথ এক হাতের ঝটকায় তিতলিকে ছিটকে দিলেন ঘাসের ওপর, আর একই সঙ্গে লোকটার নেমে আসা হাতটা রুখে দিলেন, কিন্তু আঘাতটা পুরোপুরি এড়াতে পারলেন না। রডটা মাথার পাশে এসে লেগেছিল। তখনই বুঝতে পেরেছেন ওটা লোহার। একটা ভোঁতা যন্ত্রণা মাথা চাড়িয়ে গেল। পুরনো বিশ্বনাথ হলে হয়তো অজ্ঞান হয়ে যেতেন, নতুন বিশ্বনাথ ব্যথাটা সামলে নিলেন। লোকটা মুখ দিয়ে একটাও শব্দ বের করেননি। বিশ্বনাথ লোকটাকে দেখলেন, ছোট ছোট চুল, পুরু গোঁফ, গাল ভাঙা, দাঁতে রঙিন ছোপ, গলায় সোনালি চেন। পোশাক বলতে চাপা প্যান্ট আর টি শার্ট। না, এই লোকটা সেদিন ফ্ল্যাটে অ্যাটাক করতে আসেনি, এটা নতুন। লোকটাকে দেখতে এক পলক লাগলো, আর ওর গলায় কামড় বসাতে আর এক পলক। ভিক্টরের মতো অলৌকিক ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়েছিলেন বিশ্বনাথ। তারপর হিংস্রভাবে কামড় বসিয়েছেন। কনভার্টেড ভ্যাম্পায়ার যে আসল ভ্যাম্পায়ারের চেয়ে কিছু কম নয়, সেটা যেন মরিয়া হয়ে প্রমাণ করতে চাইলেন। এতক্ষণ কথা না বলা লোকটা এবার গুঙিয়ে উঠল যন্ত্রণায়, ঢলে পড়ে গেল ঘাসের ওপর। কিন্তু বিশ্বনাথ কামড় ছাড়েনি। লোকটা সঙ্গে সঙ্গে সমান তালে ঝুঁকে পড়েছিলেন। শেষে হুমড়ি খেয়ে রইলেন ওর গলার ওপর। গোটা সমুদ্রটা যেন ঢুকে পড়েছিল বিশ্বনাথের মুখের ভেতর, সেই সঙ্গে যেন সমুদ্রের মাছগুলো, কারণ জোরালো আষ্টে গন্ধ টের পাচ্ছিলেন। শুনতে পেলেন রেণুকণা বলছেন, না না না, এ কোনো অন্যায় নয়। একটা শয়তানকে মেরে তুমি একটি দুঃখী মেয়েকে বাঁচাচ্ছ। বাঁচাও, বাঁচাও ওকে। বিশ্বনাথ তাই করছিলেন। লোকটা গলা কাটা ছাগলের মতো ছটফট করছে, আর একই সঙ্গে ওর প্রাণটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। ময়দানের ঘাস ভিজে যাচ্ছে। মিনিট খানেক পর লোকটাকে ছেড়ে উঠে দাঁড়ালেন। দেখলেন কাছেই তিতলি দাঁড়িয়ে, চোখ বড় বড় করে বিশ্বনাথের কাণ্ড কারখানা দেখছে। শিগগির ওই ছোট গাড়ির দিকে, গাড়ি নিয়ে পালাও জলদি। কিন্তু তিতলি বিশ্বনাথের কথা যেন শুনতেই পেল না। বলল, ওই দেখো, ওই দুটো লোক আসছে। সে আসুক, ওদের আমি রুখে দিচ্ছি। বাট ইউ রান লাইক হেল। আমার কথা শোনো বাইস, প্লিজ। গাড়ি নিয়ে স্ট্রেট বাড়ি চলে যাও। সিক্রেট পুলিশকে ইনফর্ম করো, তারপর ফ্ল্যাটের দরজা লক করে বসে থাকো। খবরদার আমার কথা বলবে না কিছুতেই। যাও। আর তুমি? কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো তিতলি। আমি তোমাকে ফোন করব। কাল হয়তো তোমার আস্তানায় গিয়ে হাজির হব আমি। হ্যাঁ, তুমি যাও, তুমি যাও। কথাটা শেষ করে বিশ্বনাথ হাসতে চাইলেন, কিন্তু হাসি এলো না। ঠোঁট মুখ চটচট করছে, থুতনি গলাবে আঠালো তরল গড়িয়ে নামছে। হয়তো জামাতেও লেগে গেছে। ছায়া ছায়া আধারে ঠিক কী যে হচ্ছিল বাকি দুটো লোক সেটা ঠিকমতো ঠাউর করতে পারেনি। তাছাড়া ওরা গাড়ি আগলাবে না সাহায্যের জন্য ছুটে যাবে সেটা নিয়েও দোটানায় ছিল। তাই ওদের সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। এখন ওরা জোর কদমে এগিয়ে আসছে বিশ্বনাথের দিকে। তিতলি কান্না ভেজা গলায় বলল, আমি একা যাব না, তুমিও চলো। বিশ্বনাথ তিতলিকে রুক্ষভাবে ঠেলে দিয়ে বলল, তুমি গাড়ি নিয়ে পালাও, আমি এদের ব্যবস্থা করে তারপর। 22 লক্ষীটি, আমার এই কথাটা রাখো প্লিজ, যাও। 62। এই বলে ডুকরে কেঁদে উঠল তিতলি। তারপর ঘুরপথে ছুট লাগালো বাড়ির দিকে। লোক দুটো তখন বিশ্বনাথের হাত 10 মধ্যে এসে গেছে। সাবধানে সতর্ক পা ফেলে এক পা করে শিকার ধরতে এগিয়ে আসছে। দুজনের মধ্যে লম্বা লোকটাকে একটু যেন চেনা মনে হলো বিশ্বনাথের। তিতলির ফ্ল্যাটে কি
লোকটা এসেছিল, তাহলে তো বিশ্বনাথকেও চিনবে। এক্স ফ্যাক্টর ওকে চমৎকার সাহায্য করছিল। ওর বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। যাক, তিতলিকে আজ ওরা রেহাই দিচ্ছে। এই একটা দিনই বিশ্বনাথের দরকার। সন্দীপনের এক শালা সিক্রেট পুলিশে আছে। কাল সকালেই ওর সঙ্গে দেখা করে তিতলির ব্যাপারটায় একটা হেস্তনেস্ত করতে হবে। আগেও বিশ্বনাথ সন্দীপনকে এ ব্যাপারে রেখে ঢেকে একটু ইশারা দিয়েছেন, কিন্তু ইমার্জেন্সি ভেবে সেরকম তাগাদা করেন। লোক দুটো কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ল। দেখল শত্রু পা ফাঁক করে দাঁড়িয়ে আছে, আর তার পায়ের কাছে রামাইয়ার দেহ অথবা মৃতদেহ অসাড় হয়ে পড়ে আছে। বিশ্বনাথ তিতলির দিকে লক্ষ্য করছিলেন। দেখলেন ও গাড়িতে উঠে পড়ল। তারপর হেডলাইট জ্বলে উঠল। হেডলাইট দুটো দুরন্ত গতিতে ছুটতে শুরু করল। পরিতৃপ্তির শ্বাস ফেললেন বিশ্বনাথ। এখন আর কাউকে তিনি ভয় পান না, সামনের এই জঘন্য লোক দুটোকেও না। দুটো লোকের গায়ে ঢোলা শার্ট, প্যান্টের ওপর দিয়ে ঝোলানো। অন্ধকার গাঢ় হয়ে এলেও বিশ্বনাথ ওদের দেখতে পাচ্ছিলেন। একজনের বাচ্চা বাচ্চা লালিপপ মুখ, বাঁ ভুরুর ওপরে কাটা দাগ, গা থেকে ঘামের গন্ধ বেরোচ্ছে, আর অন্যজন সেই লম্বা লোকটা শিকারী বাঘের মতো সামান্য ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে, প্রথম সুযোগেই ক্ষিপ্রভাবে ঝাঁপিয়ে পড়বে বলে। দুটো লোকই কোমরের কাছে হাত গুঁজে রেখেছিল। বোধহয় লুকোনো অস্ত্র হাতে ছুঁয়ে ভরসা খুঁজছিল। আর বিশ্বনাথের দুপাটি অস্ত্র মুখের ভেতরে খটাখট শব্দ তুলে আক্রমণের জন্য তৈরি হচ্ছিল। একটা হাত বেরিয়ে এলো ঢোলা শার্টের আড়াল থেকে। হাতে ধরা ফুটখানেক লম্বা একটা ব্লেডের ছুরি। বিশ্বনাথ হিসেব কষছিলেন, এই হতচ্ছাড়া দুটোকে যেভাবে হোক আটকাতে হবে, খতম না হোক অন্তত ঘায়েল করতে হবে, যাতে ওরা 22কে আর জ্বালাতে না পারে। হিসেবের উত্তর অনুযায়ী বিশ্বনাথ ছুরিওয়ালার ছুরি লক্ষ্য করে ঝাঁপ দিলেন। ভঙ্গিটা এমন যেন আত্মহত্যা করতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ছুরি চলল বাতাসে। বিশ্বনাথের বাঁ হাতে কনুইয়ের ঠিক ওপরে কেটে বসলো ছুরিটা। বিশ্বনাথ লোকটার কান ধরলেন মুঠো করে, এক হ্যাঁচকায় ওকে টেনে নিলেন নিজের কাছে এবং ওর ডান কাঁধে মরণ কামড় বসালেন। বাঁ হাতে বসানো ছুরির ফলা ঝরঝর করে রক্ত পড়ছে, কিন্তু 62-র কোনো তোয়াক্কা নেই, বরং কামড়টা ঠিকঠাক দিতে পেরেছে বলে বেজায় খুশি। ঠিক সেই মুহূর্তে যন্ত্রণায় ছটফট করা লোকটা এক প্রবল ধাক্কা দিল বিশ্বনাথকে। বিশ্বনাথ ছিটকে পড়লেন বটে, তবে লোকটার কাঁধের খানিকটা মাংস ছিঁড়ে চলে এলো দাঁতে। আষ্টে গন্ধে মাথা ঝিমঝিম করতে লাগলো। থু থু করে সব ফেলে দিলেন। তারপর নজর ফেরালেন লোক দুটোর দিকে। দেখলেন আহত লোকটা টলছে, যে কোনো মুহূর্তে খসে পড়বে জমিতে। কিন্তু 2 নম্বর লোকটা গেল কোথায়? ওই তো আহত সঙ্গীকে সামাল দেওয়ার চেষ্টা করছে। ঘাসের ওপর চিত হয়ে পড়ে দেখতে লাগলেন বিশ্বনাথ। ওর একটা পা লম্বা হয়ে আছে রামাইয়ার গায়ের ওপর, আর একটা পা হিম ভেজা ঘাসে। আকাশের দিকে চোখ গেল। অন্ধকার গাঢ় হয়ে চাঁদকে উজ্জ্বল করে দিয়েছে। চাঁদের খাঁজ এবং বাঁকগুলো মুগ্ধ করল বিশ্বনাথকে। যে বাতাস হঠাৎ বইতে শুরু করেছে তাতে শীতের গন্ধ পাচ্ছিলেন, তবে তার মধ্যে যেন আলতো করে মৃত্যুর পারফিউম মিশিয়ে দিয়েছে কেউ। ওই তো লম্বা লোকটা, ও একা দাঁড়িয়ে আছে। ওর সাকরেদ কাঁধে কামড় খাওয়া লোকটা নির্ঘাত খসে পড়েছে মাটিতে। শরীরের সব শক্তি জড়ো করে উঠে বসলেন বিশ্বনাথ। বাঁহাতটা অসম্ভব জ্বালা করছে। এবার শেষেরটাকে খতম করার পালা। লম্বা লোকটা কোমরের কাছ থেকে কি একটা বের করে শূন্যে তুলল। অস্ত্রটা চিনতে পারলেন বিশ্বনাথ। খাটো হাতলের একটা কুড়ুল, কিন্তু ততক্ষণে অস্ত্রটা বাতাস কেটে শূন্যে বৃত্তচাপ এঁকে ধূমকেতুর মতো ছুটে আসতে শুরু করেছে বিশ্বনাথের দিকে। কুড়ুলটা বিশ্বনাথের বুকে এসে আছড়ে পড়ল। সংঘর্ষের ভোঁতা শব্দ হলো। ফলার অর্ধেকটা গেঁথে গেল ওর পাঁজরে, আর উঠে বসতে যাওয়া বিশ্বনাথ কুড়ুলের ধাক্কায় শটান চিত হয়ে পড়ে গেলেন। হেঁচকি তোলার একটা শব্দ বেরিয়ে এসেছিল মুখ থেকে। চেষ্টা করেও বিশ্বনাথ মর্মান্তিক শব্দটা চাপা দিতে পারেননি। একই সঙ্গে বুকের ভেতরে দম বন্ধ হয়ে এলো। একটা প্রকাণ্ড পাথর যেন শ্বাসনালীতে আটকে গেছে। ঝাপসা চোখে লম্বা লোকটার দাঁড়ানো সিলিউট দেখতে পেলেন।
ওর মাথার পাশ দিয়ে উঁকি মারছিল শুক্লপক্ষের চাঁদ। সামনে ঝুঁকে পড়ে কুড়ুলের হাতল ধরে প্রকাণ্ড এক হ্যাঁচকা টান মারল শত্রু। বোধহয় ইচ্ছে ছিল কুড়ুলের দ্বিতীয় আঘাত হানবে বিশ্বনাথের বুকে, কিন্তু সেটা আর হয়ে উঠল না, কারণ কুড়ুলের ফলাটা কিছুতেই ছাড়ানো গেল না। বিশ্বনাথের সারাটা শরীর ছটফট করছে, আষ্টে গন্ধ তুফান ছুটিয়ে দিয়েছে চারপাশে। কুড়ুলের কাঠের হাতলটা কোনো রকমে চেপে ধরলেন, তারপর ওর আঙুলগুলো কাঁকড়ার দাঁড়া হয়ে হাতল বেয়ে উঠতে লাগলো। লম্বা লোকটা তখনও হাতল ধরে টানাটানি করছে। বিশ্বনাথের আঙুল ওর আঙুলে নাগাল পেয়ে গেল। ব্যাস, সঙ্গে সঙ্গে তিতলিকে নিরাপদ করার তীব্র অভিলাষ বিশ্বনাথকে পেয়ে বসল। লোকটার আঙুল আঁকড়ে ধরে একটা হিংস্র টান মারলেন। লোকটা নিমেষের মধ্যে হুমড়ি খেয়ে পড়ল বিশ্বনাথের বুকের ওপর। বিশ্বনাথ এক মুহূর্তও দেরি না করে লোকটার গাল কামড়ে ধরলেন, সিরাম গ্ল্যান্ডে চাপ দিলেন। হে ভগবান, একে খতম করার পুঁজি যেন থাকে আমার অলৌকিক জীবনে। বিড়বিড় করে বারবার এই প্রার্থনা জানাতে চাইলেন বিশ্বনাথ। লোকটা এলো পাথারি ছটফটাচ্ছিল, কিন্তু একটু পরেই বিশ্বনাথের মনটা পালকের মতো হালকা হয়ে গেল। চিত হয়ে শুয়ে কুড়ুলের কালো হাতল আর চাঁদ দেখতে লাগলেন। হাতলটা যেন ওর শরীরেরই একটা বিচিত্র প্রত্যঙ্গ, আকাশের দিকে প্রতিবাদে উঁচিয়ে আছে। ঠান্ডা বাতাস বয়ে গেল হঠাৎই। বিশ্বনাথের জ্বালায় আলতো প্রলেপ লাগালো। সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা পকেটে বেজে উঠল আনন্দের সুরে। অতি কষ্টে ডান হাত পকেটে ঢুকিয়ে বের করে নিলেন ফোনটা। সুইচ টিপে ফ্যাস ফ্যাসে গলায় বললেন, হ্যালো। বাষট্টি, তুমি ঠিক আছো তো? আরে ওকে? আমি ঠিক আছি 22, আর কোনো ভয় নেই। শিগগিরই চলে এসো, আমি তো ওয়েট করছি। আজ রাতে আমার ফ্ল্যাটে তুমি থেকে যাবে। যাচ্ছি। আবার বললেন বিশ্বনাথ। বইপত্র পড়ে কিংবা সিনেমা দেখে যেটুকু তিনি জেনেছেন তাতে খুড়ুলের গায়ে ভ্যাম্পায়াররা খতম হয় না, কাঠের বল্লম দিয়ে ফুঁড়ে দিতে হয় তাদের হৃৎপিণ্ড। সুতরাং ভয়ের কিছু নেই। এক্ষুনি ওর বিভৎস ক্ষতের জায়গাটা অলৌকিক ম্যাজিকে মোলায়েম হয়ে জুড়ে যাবে। তারপর বিশ্বনাথ উঠে বসবেন তিতলির। কিন্তু গল্পের সঙ্গে সিনেমার সঙ্গে ব্যাপারটা মিলছিল না। শরীরটা কাহিল হয়ে আসছিল। হাঁ করে বড় বড় শ্বাস নিচ্ছিলেন আর চোখের নজর দ্রুত ঝাপসা হয়ে যাচ্ছিল। বোকার হদ্দ মেয়েটা তখনও পাগলের মতো চেঁচাচ্ছিল, বাষট্টি, তুমি আসছো তো? বাষট্টি, বাষট্টি। বিশ্বনাথের শিথিল হাত সেটা থেকে মোবাইল ফোনটা খসে পড়ে গেল, ঘাসের উপরেই পড়ল। আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, যাচ্ছি। এতক্ষণ আপনারা শুনছিলেন
অপরূপ অন্ধকার উপন্যাসের অন্তিম পর্ব। আজকের গল্প পাঠ তথা গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, রুবিনা, তৃষা, সৌমদ্বীপ, পার্থ, সৃষ্টি, দুর্বা, দিব্যেন্দু, ঋদ্ধি, সৌভিক, মৌপিয়া, সোনিয়া এবং দিব্যেন্দু। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা। শব্দ সংযোজন এবং শব্দগ্রহণে ছিল রণজয়। এই গল্পের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ ও আর্য। দ্বিতীয় তথা অন্তিম পর্বের প্রচ্ছদ নির্মাণে ছিল শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? থুরি উপন্যাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। কমেন্টে নিজেদের মূল্যবান মতামতটা জানিয়ে যেতে ভুলবেন না। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ভিন্ন স্বাদের অনবদ্য গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ শুনতে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।